দর্শক, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। মে দিবসে বিভিন্ন স্থানে র্যালি সমাবেশ সহ নানা আয়োজন। কোনো মহলের প্ররোচনায় শ্রম অসন্তোষে না জড়ানোর আহ্বান রাষ্ট্রপতির। সরকার প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছেন। নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান। বায়তুল মোকাররমে জামায়াত, শাহবাগে এনসিপির আয়োজন। জুলাই থেকে শুরু হচ্ছে কয়েক ধাপে স্থানীয় সরকার নির্বাচন। জুনে বাজেট বরাদ্দের পর চূড়ান্ত সিদ্ধান্ত, স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই কারোরই। যেহেতু দলীয় প্রতীক নাই, ফলে দল কাউকে নমিনেশনও দিবে না, অতএব এটা তো ওপেন থাকবে, দরজা খোলা থাকবে, যে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সাধারণ প্রতীকে। সংসদের প্রথম অধিবেশন ছিল প্রাণবন্ত। দাবি সংসদ সদস্যদের। জনগুরুত্বপূর্ণ ইস্যুর চেয়ে মতাদর্শিক লড়াই প্রাধান্য পেয়েছে বলছেন বিশ্লেষকরা। বিদ্যুৎ, জ্বালানি এবং অন্যান্য যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, এই জায়গাগুলোতে মনে হয়েছে গুরুত্বটা কম পড়েছে আলোচনা। একে অপরকে যতটা ঘায়াল করতে পারে প্রতিপক্ষকে, সেই জায়গা থেকে সংসদকে মূল্যায়ন যদি করেন, তাহলে তো আপনি সংসদকে প্রাণবন্ত বলবেনই। শুভ বুদ্ধ পূর্ণিমায় সারা দেশে নানা আয়োজন। বিহারে বিহারে পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা ও বিশেষ প্রার্থনাও রয়েছে। মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ওঠার আগেই বাজারে ইলিশের বিপুল সরবরাহ। ডিম ও মুরগির বাজার এখনো চড়া। দর্শক, দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমেদ রেজা। মে দিবস, ঐতিহাসিক এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। এখনও কর্মস্থলের নিরাপত্তা আর অধিকারে পিছিয়ে শ্রমশক্তির বড় অংশ। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা এখনও দিনে এনে দিনে খাওয়ার অবস্থায় রয়েছেন। তাদের নেই কোনো সঞ্চয়। সংশোধিত শ্রম আইন তাদের জীবনে মান উন্নয়নে কতটা ভূমিকা রাখবে তা নিয়েও আছে নানা মত। দুবেলা দুমুঠো খাবার জোগাড়ে রোজ 10-12 ঘন্টার হাড় ভাঙা খাটুনি। ষাটোর্ধ্ব বয়সেও জিরোনোর কোনো ফুরসত নেই রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টির সিরাজ মিয়ার। ধোয়া, আগুনের আঁচ আর হাতুড়ি পেটানোর শব্দেই আষ্টেপৃষ্ঠে বাঁধা এই শ্রমিকের যাপিত জীবন। 12 মাস তো আর কাজ চলে না। যখন এখান থেকে বাড়িতে চলে গেলাম, সেখানে 1 মাস 1.5 মাস থাকি, ওদিন তো ওই পয়সাটা আর পাই না আর কি। বেঁচে থাকাই যেখানে সংগ্রাম, সেখানে একটু ভালো খাওয়া আর ভালো থাকার স্বপ্ন বিলাসিতেই বটে। কাগজে কলমে 8 ঘন্টার কাজ হলেও অপ্রাতিষ্ঠানিক খাতের এই শ্রমিকদের জীবনে সেই আইনের কোনো বালাই নেই। মেলে না ন্যায্য পারিশ্রমিকও। এই আয়ে শিক্ষা, স্বাস্থ্য, সঞ্চয় আর নিরাপত্তাও বহু দূরে। কষ্টের দিন চলতেছে, চলাইতাছি, এর আগে পিছে কোনো ইনকাম নাই। যা বেতন তাই দিয়ে চলা খুব কষ্ট, খুব মুশকিল। 70-80 টাকা বা 70 টাকার মধ্যে আমরা কিভাবে, একজন মানুষও 3 বেলা খেতে পারে না, তো তার বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবে? এই কথাটা আমার বেশি কর বলে, এত পরিশ্রম করে 1 টাকাও জমাইতে পারছে না, কি করে চলবো? 450 টাকা পরে দিনে, এইটাই এটাই নিয়ে মনে করে খাওয়া দাওয়া একই লেই চলে, এরকম ইয়া হয়, এইভাবে দিন পারি দেওয়া হয়। অথচ নির্দিষ্ট কর্মঘণ্টা, উন্নত কর্মপরিবেশ আর ন্যায্য মজুরির দাবিতে 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত ঝরে বহু শ্রমিকের। ভারতবর্ষেও প্রথম শ্রমিক ইউনিয়ন হয় 19 শতকের শেষ ভাগে। প্রায় 150 বছর পরেও বাস্তবতা হচ্ছে বাংলাদেশের 84% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, যাদের সঞ্চয় নেই। 64% শ্রমিক মূল্যস্ফীতির চাপে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। যাদের শ্রমের ঘামের মধ্য দিয়ে মেড ইন বাংলাদেশ
সেই শ্রমিক কোথায় আছে? গার্মেন্টস সেক্টরে আইন পাশ করে নিয়েছেন যে 8 ঘন্টা শ্রম দিবসের পরে আরও 2 ঘন্টা বাধ্যতামূলক কাজ করতে হবে। 2 ঘন্টা ওভারটাইম পাবে, বাট এটা ম্যান্ডেটরি। শ্রমিকদের অধিকার রক্ষায় 9 এপ্রিল সংসদে পাশ হয় শ্রম সংশোধন বিল, কিন্তু তাতে দাবির প্রতিফলন হয়নি বলে মত অনেক শ্রমিক সংগঠনের। কর্মচারীদের আইনি সুরক্ষা দিতে হবে, সেটা আসেনি। সেটা অধ্যাদেশেই ছিল, সেটা পরিবর্তন হয়েছে। 100 জন শ্রমিক থাকলে প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করা, সেটা বাদ গেছে। বকেয়া মজুরি কিভাবে ফয়সালা হবে, যেটা গত দিবসের সবচেয়ে বড় প্রবলেম, আসেনি। সেই রকম এই অটোমেশনের কারণে কি সুরক্ষা হবে? মালিক একটা প্রতিষ্ঠানে যদি অটোমেশনের কারণে 20 জন শ্রমিকের চাকরি যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মালিক কাকে জানাবে? শ্রমিক নেতাদের মতে কর্মপরিবেশ আর সরঞ্জাম আন্তর্জাতিক মানের হলে দেশের শ্রমশক্তিও হবে বিশ্বমানের। অর্থনীতির প্রতিটি সূচকের উন্নতির পেছনে যাদের শ্রম, একদিন তাদের কর্ম নিরাপত্তা নিশ্চিত হবে, ঘুচবে মজুরি বৈষম্য, এমনটাই প্রত্যাশা মে দিবসের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। মে দিবস উপলক্ষে দেশের জেলায় জেলায় র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে রংপুরে ডিসি অফিস চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন সরকারি কর্মকর্তা কর্মচারী সহ শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। শ্রমিকদের অংশগ্রহণে কুমিল্লায়ও হয়েছে শোভাযাত্রা। শ্রমিকদের পাশাপাশি অংশ নেয় সিটি কর্পোরেশনের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। লালমনিরহাটে জেলা প্রশাসক কার্যালয়ে হয়েছে আলোচনা সভা। পরে জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শ্রমের দাবিতে যে আমরা লড়াই করছিলাম, 8 ঘন্টা ঠিক আছে, কিন্তু ন্যায্য মজুরি নেই। মানে মূল জায়গা হচ্ছে আমাদের কখনো দেখা হয় নাই। রংপুরের জনগণ এবং রংপুরের অবহেলিত শ্রমিকদেরকে যেন আমাদের সরকার সুদৃষ্টিভাবে নজর রাখে। প্রতি বছরে একটা দিন আমরা আমাদের অধিকারের কথা বলার সুযোগ পাই, কিন্তু কোনো লাভ হয় না। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণ, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সুস্বাস্থ্য নিশ্চিতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, রেমিটেন্স অর্থনীতির ভিত্তি স্থাপন এবং শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বেগম খালেদা জিয়াও। শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিকরা জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি বলেন, বন্ধ শিল্প কারখানা, পাটকল পুনরায় চালু করা এবং কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। নারী শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও সম্মান, মজুরি নিশ্চিত করার প্রতিও জোর দিয়েছেন তিনি। আয়োজনে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিনও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত 13 জন শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সরকার প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছেন। দর্শক, নয়াপল্টনে মে দিবসে শ্রমিক দলের সমাবেশের আয়োজন রয়েছে আজ। সেখানে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সহকর্মী আরিফিন শাকিল সে বিষয়ের সবশেষ তথ্যগুলো আপনাদেরকে জানানোর জন্য প্রস্তুত রয়েছেন এবং তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আরিফিন, সমাবেশে নেতাকর্মীদের সমাগম সহ সার্বিক অবস্থা কেমন দেখছেন সেটি জানতে চাই, জানাবেন বিস্তারিত। রেজা, এখন পর্যন্ত নেতাকর্মীদের অবস্থান খুব বেশি নয়, কারণ যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে, ফলে এই জায়গাটি সকালেই অনেকাংশে ডুবেছিল। এখন পানি নেমে যাওয়ার পর নেতাকর্মীদের আসা শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন এবং শ্রমিকের ন্যায্য হিস্সা যেমন দাবি তাদের স্লোগানে রয়েছে, তেমনি শ্রমিকদের নানান জায়গায় চাকরির যে অনিশ্চয়তা সেটি দূর করার জন্য সরকারের হস্তক্ষেপ তারা দাবি করেছেন। আপনাকে যদি ছবিতে দেখাই, এরই মধ্যে যেহেতু খানিক বাদেই জুমার নামাজ, ফলে নেতাকর্মীদের অনেকেই এখন মসজিদে, ফলে তারা তাদের একটা অংশ এরই মধ্যে নয়াপল্টনে এসেছেন এবং মিছিল নিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছেন। কেউ কেউ
ফেস্টুন এবং ব্যানার নিয়ে এসেছেন, যেখানে শ্রমিকের নানান দাবি সেখানে শোভা পাচ্ছে। এবং আপনি জানেন যে বিএনপির যে 31 দফা, সেই 31 দফায় শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় বেশ কিছু প্রতিশ্রুতি বা অঙ্গীকার রয়েছে, সেগুলো যেন বাস্তবায়ন হয়। যেহেতু বিএনপি এখন ক্ষমতায় রয়েছে, ফলে সেই বাস্তবায়ন হলে শ্রমিকদের যেই দীর্ঘদিনের বঞ্চনা বা শোষণের গল্প আমরা জেনে এসেছি, সেটি অনেকাংশে লাঘব হবে বলে তারা বিশ্বাস করেন। এবং দুপুর 2-2:30 নাগাদ মূলত সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। যদিও বরাবরই সাধারণত বিএনপির এই মে দিবসের সমাবেশ হয় সাভার কিংবা গাজীপুর কিংবা কাঁচপুর, অর্থাৎ শ্রমিক অধ্যুষিত এলাকায়। কিন্তু গত বছর এই নয়াপল্টনেই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এবারও সেই নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং রাজধানী সহ আশপাশের গাজীপুর, নারায়ণগঞ্জের যারা শ্রমিক রয়েছেন, শিল্পাঞ্চলের শ্রমিক রয়েছেন, তারা যোগ দিবেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও আজকের এই শ্রমিক দিবসের যেই সমাবেশ, সেখানে সংহতি জানাতে তারাও আজকে আসবেন। এবং 2:30 নাগাদ যেটা বলছিলাম যে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান 3টা নাগাদ এখানে এসে হাজির হওয়ার কথা রয়েছে। এরপর তিনি শ্রমিকদের উদ্দেশ্যে তার যে বক্তব্য এবং সরকার যে পরিকল্পনা নীতি, সেটি নিঃসন্দেহে সেটি বলবেন। এবং সেখান থেকে শ্রমিকরা বিশ্বাস করেন সেই জায়গায় শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার যে গল্প, সেটি অনেকাংশে লাঘব পাবে সরকারের শ্রমিক নীতি। এবং সেই সঙ্গে শ্রম বান্ধব যে শ্রমনীতি সরকার করবে, সেখানে যেন শ্রমিকদের স্বার্থ সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়, সেটি তারা দাবি জানাচ্ছেন। এবং এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো জায়গাটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন। যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে তল্লাশি যেমন করা হচ্ছে। এবং শ্রমিক দলের নেতাকর্মীরা নিজস্ব যে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেছেন, তারাও কিন্তু পুরো জায়গাটি শৃঙ্খলার সঙ্গে রাখার চেষ্টা করছেন। যেহেতু বৃষ্টি হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে এবং পুরো জায়গাটি সকাল থেকে অনেকবার বৃষ্টি হয়েছে, ফলে সেই বৃষ্টি হওয়ার পর আসলে এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম চলবে কিনা সেটিও নিয়ে অনেকটাই দ্বিধান্বিত ধোঁয়াশা রয়েছে। এবং শৃঙ্খলিতভাবে এখন পর্যন্ত ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যেখানে নিরাপত্তা বলয় আলাদাভাবে জোরদার করা হচ্ছে। আরিফিন শাকিল সে কথাই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুলাই থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কাঙ্ক্ষিত নির্বাচন। তবে ইউনিয়ন, উপজেলা পরিষদ নাকি সিটি পৌরসভা, কোন নির্বাচন আগে হবে? স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অবশ্য জানিয়েছেন, জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর এক্ষেত্রে সিদ্ধান্ত হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে কারো অংশগ্রহণে বাধা থাকবে না বলেও জানিয়েছেন এলজিআরই প্রতিমন্ত্রী। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম অবশ্য জানিয়েছেন, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, যোগাযোগ রাখছে সরকারের সাথেও। সহকর্মী আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত। আমি মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার আইন সংশোধন করে অধ্যাদেশ জারি। এর মাধ্যমে অপসারিত হন ইউনিয়ন পরিষদ ছাড়া আওয়ামী লীগ আমলে নির্বাচিত স্থানীয় সরকারের সব পর্যায়ের জনপ্রতিনিধি। প্রশাসক হিসেবে দায়িত্ব পান আমলারা। এতে অনেকটা বিঘ্নিত হয় নাগরিক সেবা। দুনিয়ার সব দায়িত্ব দেওয়া হয়, উনি তো সেবা দিতে পারবে না। বিষয়টি আমলে নিয়ে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নিয়োগ দেয় রাজনৈতিক প্রশাসক। তবে এভাবে বেশি দিন স্থানীয় প্রশাসন চালাতে চায় না সরকার। জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর জুলাইয়ে ধাপে ধাপে হাঁটতে চায় নির্বাচনের পথে। এর আগে ইউপি আইন পরিবর্তন করে চলমান পরিষদ বাতিল করার পরিকল্পনা আছে সরকারের। ইউনিয়ন পরিষদের নির্বাচনে কত টাকা লাগবে, উপজেলা পরিষদে কত লাগবে, পৌরসভায় কত লাগবে, সিটি কর্পোরেশনে কত লাগবে, জেলা পরিষদে কত লাগবে, টোটাল বাজেটটি বিবেচনা করে জুলাইয়ের পরেই কোনটি আমরা আগে কোনটি পরে করব, আগামী অর্থ বছরে বাজেটের অর্থ বরাদ্দর পরেই আমরা এটা শুরু করব। স্থানীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে নির্বাচন কমিশনেরও। সরকার চাইলে সেই পথে হাঁটবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। বর্ষাকাল, তারপরে আপনার পাবলিক এক্সাম, তারপরে আরও অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর বিবেচনায় নিয়ে আপনার এই শিডিউলগুলো ডিক্লেয়ার হয়। এগুলো সব বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। দ্রুত নির্বাচনের পরিকল্পনা থাকায় পৌরসভা ও উপজেলায় প্রশাসক নিয়োগ দেবে না সরকার। কোনো সিদ্ধান্ত নেই উপজেলা পরিষদ বাতিলেরও। স্থানীয় সরকারের কোনো অংশই সরকার বিলুপ্ত করবে না। এগুলো আরো অধিকতর শক্তিশালী সরকার এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এই মুহূর্তে সরকারের প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। স্থানীয় সরকারের সব পর্যায়ে 15 বছর অনেকটা নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের। স্থানীয় হলেও তখনকার নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল। নতুন প্রেক্ষাপটে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। এই অবস্থায় দলটির নেতাকর্মীরা কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে? যেহেতু দলীয় প্রতীক নাই, ফলে দল কাউকে নমিনেশনও দিবে না। অতএব এটা তো ওপেন থাকবে, দরজা খোলা থাকবে, যে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সাধারণ প্রতীকে। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন অতীতের মতো কারচুপি,
বিশৃঙ্খলার হবে না। এক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার। 100% যাতে গ্রহণযোগ্য হয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সংসদ কি কেবল বিতর্ক আর সমঝোতার মঞ্চ, নাকি জনগণের ভাগ্য বদলের প্রকৃত সূতিকাগার? বরাবরই এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। এমপিরা সংসদকে প্রাণবন্ত আর অংশগ্রহণমূলক দাবি করলেও বিশেষজ্ঞদের মূল্যায়ন ভিন্ন। সরকারের জবাবদিহিতা নিশ্চিতই সংসদীয় গণতন্ত্রের প্রাণ, সেখানে বড় ঘাটতি আছে বলে দাবি তাদের। সেই সাথে স্পষ্ট ছিল সরকার আর বিরোধী দলের ভারসাম্যের অভাব। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর চেয়ে দলীয় মতাদর্শিক লড়াই আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে দাবি তাদের। এই সশস্ত্র বাহিনী এবং শেষ হয়েছে সংসদের প্রথম অধিবেশন। দীর্ঘ সময় পর যেখানে সরকার আর বিরোধী দলের মতদ্বৈততা থাকলেও জাতীয় সংকট সমাধানে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল। এমপিরা বলছেন এবারের সংসদ অধিবেশন ছিল প্রাণবন্ত, সেই সাথে সংসদকে প্রাণবন্ত করতে সচেষ্ট ছিল সবাই। জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের কেন্দ্রবিন্দু করতে চাই। সরকারি এবং বিরোধী দল মিলে একটি কার্যকর সংসদ করতে চাই। পার্লামেন্টে গিয়ে যেন আমরা কোনো পক্ষ অবলম্বন না করি, দেশের পক্ষ অবলম্বন করি। গঠনমূলক সমালোচনা করলে আমরাও চেষ্টা করি সেটা শুধরানোর জন্য। এই অধিবেশনের মাধ্যমে একটা সংসদীয় ঐক্য তৈরি করেছি। সরকারি দল বিরোধী দল একত্রে সংসদ পরিচালনা করেছে। যৌক্তিক জায়গা থেকে আমরা সবাই সমান ছিলাম। তবে বিশেষজ্ঞরা সংসদের প্রথম অধিবেশনের বিশ্লেষণ করছেন ভিন্নভাবে। তাদের মতে প্রথম অধিবেশন কাঙ্ক্ষিতভাবে কার্যকর হয়নি, বিরোধী দলেরও ছিল না শক্তিশালী ভূমিকা। এই সংসদটা অনেকটাই ফর্মাল এবং ইনফর্মালের মাঝামাঝি একটা গ্রে লাইনে অবস্থান করে বলে আমার মনে হয়েছে। সমঝোতার সংসদ অনেক ক্ষেত্রে মনে হতে পারে, কারণ হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যরা সবাই এক জায়গায় থেকে আসলে আন্দোলনটা করেছে। আমরা মনে করি সংসদ হলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। দুইটা কাজ খুব সিরিয়াসলি যে এই সংসদে হয়েছে তা না। বিএনপি যে পজিশনটা নিয়েছিল সেই পজিশনটা ঠিক ছিল, অধ্যাদেশগুলো নিয়ে আলাপ আলোচনা করা এবং সেই আলাপ আলোচনার মাধ্যমে যেগুলো প্রয়োজন সেগুলো রাখা। সেই জায়গায় যদি বিরোধী দলগুলো একমত হতো তাহলে কিন্তু আমরা জাস্টিফাইড সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনগুলো পেতাম। অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার ক্ষেত্রে আমি মনে করি প্রত্যাশিত জায়গায় দেখাতে পারে নাই। জুলাই সনদ, জাতীয় সংকট, মুক্তিযুদ্ধ আর রাজনীতি নিয়েও সরকারি ও বিরোধী দলের শক্তিশালী ভূমিকা ছিল না বলেও অভিমত এই বিশ্লেষকদের। অন্যান্য আলোচনাগুলো বেশি প্রাধান্য পেয়েছে। আমেরিকার সাথে যে চুক্তি হলো, সেই বাণিজ্য চুক্তিগুলো, সেগুলো নিয়েও খুব বেশি আলোচনা আমরা দেখতে পেলাম না। বিদ্যুৎ, জ্বালানি এবং অন্যান্য যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, এই জায়গাগুলোতে মনে হয়েছে গুরুত্বটা কম পড়েছে আলোচনায়। জুলাই সনদ এবং মুক্তিযুদ্ধ নিয়েই বেশি বিতর্কটা হয়েছে। সেই জায়গায় অনেক ক্ষেত্রেই মনে হয়েছে আসলে দুই দলের রাজনৈতিক মতবাদটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সংসদকে যতটা বেশি প্রাণবন্ত বলতে বোঝাচ্ছে যারা একে অপরকে যতটা ঘায়াল করতে পারে প্রতিপক্ষকে, সেই জায়গা থেকে সংসদকে মূল্যায়ন যদি করেন তাহলে তো আপনি সংসদকে প্রাণবন্ত বলবেনই। কিন্তু আমি তো সংসদকে বলবো সংসদের কার্যকারিতার আলোকে সেই এফিসিয়েন্সি তো করতে হলে তাকে আইন প্রণয়নে ভূমিকা রাখতে হবে। আমরা আসলে সাংসদদের কাছে প্রত্যাশা করি সরকারকে সঠিক পথে রাখার জায়গা থেকে, জবাবদিহিতার জায়গা থেকে। এই দুই জায়গায় কিন্তু আমি সেই রকম ডিবেট দেখিনি। বিরোধী দলগুলো সেই কাজ করতে পারে নাই। বিশ্লেষকরা মনে করছেন এবারের সংসদে একদিকে যেমন অনেকে তরুণ, তেমনি অনেকে বুঝতে পারছেন না সংসদের প্রকৃত কাজ। তাই এসব ব্যাপারে সংসদ সদস্যদের জোর দেওয়ার ব্যাপারেই পরামর্শ তাদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু হয়েছে আরও 2 শিশুর। নতুন রোগী ভর্তি হয়েছেন 24 জন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 28 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 63 জন রোগী। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 11 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 114 জন রোগী। রাজশাহী ও ময়মনসিংহ ছাড়াও বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের রোগী ক্রমেই বেড়ে চলেছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও চিকিৎসা চলছে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা রয়েছে চিকিৎসক ও নার্সদের। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ দেশের বৌদ্ধ সম্প্রদায়ের নানা আচারে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করছে। রাজধানীর নর্দায় প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহারের উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে গুলশান, কালাচাঁদপুর, পশ্চিমপাড়ায় বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে বৌদ্ধ ধর্মানুসারীরা এতে অংশগ্রহণ করেন। তারা শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। অনুষ্ঠানে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
দেশে যারা আছে সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। আর যুদ্ধ হানাহানি আমরা চাই না, আমরা চাই শান্তি। হিংসা হানাহানি বাদ দিয়ে, যুদ্ধ বাদ দিয়ে আমরা সবাই সম্প্রীতি দেশ বাংলাদেশ হিসেবে আমরা এটাই চাই। এদিকে মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হল ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রার্থনা সভা। শান্তি ও মানবতার বার্তা নিয়ে বৌদ্ধ ভিক্ষু ও ভক্তরা দিনটি উদযাপন করছেন গভীর ভক্তিভরে। পুরো বিহার প্রাঙ্গণ ছিল প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে মুখরিত। এই আয়োজনে কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং শান্তি ও সহনশীলতার বার্তা বহন করে বলেও জানিয়েছেন বৌদ্ধ ধর্মানুসারীরা। মহাপুরুষদের জীবন দর্শন কি প্রচার করে গেছেন, কোন বাণী প্রচার করে গেছেন, সেটা পঠনের মাধ্যমে ধারণ করে যদি নিজ জীবনে যদি অনুশীলন করে, তখন সেই নিজে সুন্দর সুখী শান্তি পাবে। আমরা বৌদ্ধ সম্প্রদায় যারা আছি, আমরা প্রত্যেকটা মানুষের শান্তি কামনা করি। নানা আচারে উদযাপন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। চট্টগ্রামে প্রদীপ প্রজ্বলন, শোভাযাত্রা সহ নানা আয়োজনে দিনটি পালন করা হচ্ছে। সকাল থেকে নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে আসতে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পরে মোমবাতি প্রজ্বলন, পঞ্চশীল, অষ্টশীল বৌদ্ধ মূর্তিকে স্নান করানো সহ নানা আনুষ্ঠানিকতা পালন করেন তারা। এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন ধর্মগুরু, বৌদ্ধ সংগঠনের প্রতিনিধি, সন্ন্যাসী ও সাধারণ বৌদ্ধরা। দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাঙামাটিতেও নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। রাঙামাটি শহরের বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি এ সময় অংশগ্রহণকারীরা বুদ্ধের জীবনাদর্শ তুলে ধরেন, শান্তি ও অহিংসতার বার্তাও ছড়িয়ে দেন সবার কাছে। পূর্ণিমা হচ্ছে যে আমাদের শান্তির বার্তা, তো আমরা চাইব যে সকলে যাতে সুস্থ সফলভাবে জীবনযাপন করতে পারে। পৃথিবীর সর্বত্র শান্তি বিরাজ করুক এই কামনা করি। জগতের সকল প্রাণী সুখী হোক, এই মূল মন্ত্র হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। লঘুচাপের প্রভাবে কোথাও বৃষ্টি, আবার কোথাও আকাশ মেঘলা রয়েছে। দেশের 4 জেলার হাওড় অঞ্চলে বিস্তীর্ণ জমির আধা পাকা বোরো ধান তলিয়ে রয়েছে পানিতে। ভারী বৃষ্টি না হওয়ায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। কৃষি বিভাগের প্রাথমিক হিসেবে সুনামগঞ্জে 13,000 হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। নেত্রকোনায় বিভিন্ন হাওরে পানিতে তলিয়ে আছে 15,000 হেক্টর জমির ফসল। কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্ত 6,700 হেক্টর জমির বোরো ধান। হবিগঞ্জে প্লাবনে পুরোপুরি তলিয়েছে 5,600 হেক্টর জমির বোরো ধান। আংশিকভাবে ডুবে আছে 5,500 হেক্টরের বেশি জমির ফসলও। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছেন অনেক চাষিরা। তবে বৈরী আবহাওয়ায় ফলন শুকানো নিয়ে বিপাকে রয়েছেন তারা। এলাকায় ধান সব পাকা হয়েছে, কিন্তু শ্রমিকের অভাবে ধান কাটা যাইতেছে না। দেখুন যে এলাকায় যে ধান পাকছে, যে মেশিনও ধান কাটতে পারতেছে না। জমি জামা সব লই গেছে, এখন যা পারে তুলে নিতেছে। আর এখানে যে বেশি যেরো যেটা 8-10 কেজি তা না হনো সম্ভবই না। এখন যা পারি নিতেছি তো আর সম্ভব না, বন্ধ করতে নেওয়া সম্ভব না। আমলা পাই না, নিজে নিজে নেওয়া লাগতেছে। ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে শুরু হয় ঝুম বৃষ্টি। এমন বৃষ্টি স্বস্তি দিলেও সকালে বাইরে বের হওয়া মানুষদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। রাজধানীর অনেক প্রধান সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি করে। বিশেষ করে এলিফ্যান্ট রোড, ফলে সড়কে যান চলাচল ধীর হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা পড়েন দুর্ভোগে, যার ফলে দিনের শুরুতেই নগর জুড়ে স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি আরও কয়েকটা দিন অব্যাহত থাকতে পারে। জামালপুরের ইসলামপুরে একটি ডোবায় ভাসছে ট্যাবলেট, ক্যাপসুল সহ নানা রকম ওষুধ, যেগুলোর অনেকগুলোর গায়ে লেখা রয়েছে সরকারি সরবরাহ। বৃহস্পতিবার থেকে উপজেলার ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় এসব ওষুধ ভাসতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ক্লিনিকে মাঝে মাঝে উপস্থিত থাকলেও রোগীদের ঠিকমতো ওষুধ দেওয়া হয় না। সরকারিভাবে বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা। বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণেই সরকারি ওষুধ ডোবায় ফেলে দেওয়া হচ্ছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএম আবু তাহের। ওষুধগুলো যে পুকুরের ভিতরে ফেলা হয়ে গেছে, এই যে সরকারি ক্লিনিক, এটাতে ওষুধ দেয় না, এরকম অনেক লোকের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঘরটা বলতে থাকে, খোলা থাকে না, একটু সব ওষুধ এখানে ঘুরে যায়।
সরবরাহ কমে যাওয়া আর জ্বালানির সংকটের দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে প্রায় সবকিছুর দাম। এখনও ডিমের ডজন বিক্রি হচ্ছে 130 টাকায়। মুরগিতেও স্বস্তি নেই। সোনালির কেজি 360 থেকে 370 টাকা পর্যন্ত, আর দেশি মুরগি 720। তবে ব্রয়লার মিলেছে 180 টাকাতেই। নিত্যপণ্যের এমন চড়া দামে আয়ের সঙ্গে খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। নিত্যপণ্যের দামের পারদ বেশ অনেকদিন থেকেই চড়া। শ্রমিক দিবসেও খেটে খাওয়া মানুষের যে একটু ভালো মন্দ পাতে জুটবে তার বন্দোবস্তও নাগালের বাইরে। সীমিত আর মধ্যবিত্তের পুষ্টির সহজতর উৎস সেই ডিমের দাম চড়া কয়েক সপ্তাহ ধরে। 110 টাকা ডজনের লাল ডিম বিকোচ্ছে 130 টাকাতে। সাদা ডিমের ডজনও বেড়েছে 10 টাকা পর্যন্ত। কিছুদিন আগে গরম লাগে আছে, গরমের কারণে মুরগি অসুস্থ, অনেক মারা গেছে, অনেকে মুরগি খামাতে বিক্রি করে ফেলাইছে। গাড়ি যেতে পারে না, তো এই কারণে দাম একটু বেশি। আর এখন বৃষ্টির কারণে অনেকটা ডিম নষ্ট হয়ে যায়। শ্রমিকদের হচ্ছে যে তাদের আয় হচ্ছে যে নিম্ন, আর হচ্ছে যে তারা ধরেন এই আয়ে হচ্ছে যে ধরেন পুষ্টিকর খাবার খাওয়া তাদের জন্য অসম্ভবপর হয়ে গেছে। এদিকে রমজানে যে সোনালী মুরগি 290-320 টাকায় কেনা গেছে তা এখন 360-70-এর নিচে মিলছেই না। ব্রয়লার সেই 180-90 টাকা, আর দেশি মুরগির দাম শুনলে তো পিলে চমকে ওঠার জোগাড়। খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম বেশি, মনে করেন আপনার তেলের সংকট, বিভিন্ন সংকট অ্যাপেটনে হঠাৎ করে দাম বাড়িয়ে গেছে, আস্তে আস্তে কমের মাধ্যমে আছে। আগে যদি 10টা খামার থাকতো একই এলাকায়, এমন খামার আছে মনে হয় 2টা-3টা, 7টাই কম। এই পিঠের দাম বেশি, যা মিলা। ক্রেতাদের মতে যেভাবে ডিম মুরগির দাম বাড়ছে সেভাবে সর্বসাধারণের আয় বাড়ছে না। নিত্যপণ্যের দামে কোণঠাসা সাধারণ মানুষ, আয়ের সঙ্গে মেলে না খরচের হিসাব। সবাই এই দামে কিনতে পারবে না। যদি শ্রমিক শ্রেণীর জন্য একটু কম দাম হতো সেটা ভালো হতো। বাংলাদেশের সংস্কৃতিটা এমন হয়ে গেছে যে কোনো একটা জিনিসের যদি দাম একবার ঊর্ধ্বমুখী হয় সেটা ঊর্ধ্বমুখীই থাকে, এটা আসলে আর কমে না। এখন সাধারণ মানুষের কথা চিন্তা করে আসলে এই জিনিসগুলো যে সহনশীল মাত্রায় রাখা, এবং এটাও দেখতে হবে যারা আসলে বিক্রি করছে তারাও ন্যায্য দাম পাচ্ছে কিনা। জ্বালানি তেলের সংকট সরবরাহের অজুহাতে কেউ বাড়তি সুবিধা নিচ্ছে কিনা তা নিশ্চিতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ সকলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। মধ্যরাতে শেষ হয়েছে নদীতে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা। মাত্রই নদীতে গেছেন জেলেরা। তারা ফেরার আগেই রাজধানীর বাজার ইলিশে সয়লাব। কিছুটা কমেছে দর। ব্যবসায়ীদের দাবি এসব মাছ কোল্ড স্টোরেজের নয়। এদিকে সাগরে নিষেধাজ্ঞার কারণে উপকূলে এখনও স্বাভাবিক নয় মাছের সরবরাহ। অনেকে আবার দুষছেন আবহাওয়াকেও। আরও জানাচ্ছেন সহকর্মীরা। মাসের শুরু এবং মাসের শেষ এই দুই সময়ে দামের পার্থক্যটা খুব মোটা দাগে চোখে পড়ে। এই মুহূর্তে যেহেতু মাত্রই বেতন আসার সময় শুরু হয়েছে বা অনেকের হয়তো হয়েও গিয়েছে, যে কারণে ছুটির দিনে কিন্তু মাছ খুব একটা কম দামে পাওয়া যাচ্ছে না। প্রচুর মাছের সরবরাহ রাজধানীর কারওয়ান বাজারে, কিন্তু চাষের মাছের কথাই যদি বলি, রুই, কাতল, মৃগেল প্রতিটির দাম ওই কেজিতে প্রায় 20 থেকে 30 টাকার মতো বেড়েছে। প্রথম তো এই জন্য মাছের মানুষও বেশি, আমদানিও কম, তারপর দাম আমদানি মালের আমদানি খুব কম। ইলিশ আহরণ মাত্রই শুরু হলো, এতদিন জাটকা নিধন বন্ধ ছিল, তারপরও কিন্তু বাজারের বিভিন্ন দোকানে ইলিশ মাছে কিন্তু ভরপুর হয়ে গিয়েছে এবং দামও কিন্তু কেজিতে প্রায় 3 থেকে 400 টাকার মতো কমেছে। এগুলো ছিল 800-900 টাকা কেজি, এগুলো কিনতে হয়েছে 1500 টাকা কেজি। কি করবো এখন? আগে খাইতাম মাসে 1 দিন 2 দিন, এখন খাই 6 মাসে 3 মাসে 1 দিন। জাটকাটা ধরা বন্ধ হয়েছে আর কি, যেটা 18 ইঞ্চির উপরে এগুলা মনে করেন সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আজকে আমদানিটা একটু বেশি। এবারে উপকূলের খবর জানতে চলে যাচ্ছি সাতক্ষীরায় আমাদের সহকর্মী আকরামুল ইসলামের কাছে। ধন্যবাদ। আমি রয়েছি সাতক্ষীরা শহরের সুলতানপুর মাছ বাজারে। বাজার ঘুরে আমরা দেখছি বাজারে মাছের সরবরাহ অনেকটাই কম, যার ফলে মাছের দাম তুলনামূলক কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। মাছের অভাবে আমরা দোকানদারি করতে পারছি, মাছ খুবই কম বলি, সাপ্লাই কম, মানুষ ধান টান কাটতেছে, বাইরে আছে, এই বিশেষ অনেকটা কারণ মিলাই মনে করেন মাছ কম, একটু দাম একটু চড়া। ক্রেতারা নানাভাবে ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকেই বলছেন তারা মাছ না কিনেই দামাদামি করেই বাড়িতে ফিরছেন। কোনোটার মধ্যে আমাদের সংসার চালিয়ে বা আমাদের বাসা ভাড়া দিয়ে একটা ফ্যামিলি নিয়ে থাকিয়ে এভাবে তো বাজার করে আমরা পারবো না। চিংড়ি মাছ 70 টাকা শ, 80 টাকা শ, কেন কি দিতাম অতিরিক্ত দাম। যাচ্ছি চাঁদপুরে, আমাদের সেখানকার মাছ বাজারের খবর জানাবেন সহকর্মী ইব্রাহিম রনি। চাঁদপুরের বাজারে গত 1 সপ্তাহ ধরে মাছের দাম ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন বৈরী আবহাওয়া
এবং নদীতে মাছের প্রাপ্যতা কম হওয়ায় বাজারে সরবরাহ কম, সে কারণে দাম বাড়ছে। এছাড়া জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং জেলেদের জীবনযাত্রার খরচ বাড়ার প্রভাবও কিন্তু এই মাছ বাজারে আছে। মাছই তো নাই, যেই মাছ কম হইতে আছে, গাঙ্গে নদীতে মাছ কমাইতে আছে, মাছের দাম বেশি হইতে আছে। বর্ষা কমে গেলে মাছের দাম একটু নির্ধারিত কমে যাবে, আবার অভিযানের কারণে একটু মাছের দাম একটু বেশি। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। দর্শক, এবার আপনাদের নিয়ে যাব একটা গ্রামে। ছবির মতন সুন্দর সেই গ্রামে মানুষের ঘুম ভাঙে আজানের সুরে, পাখির কলতানে। ঠিক পাশ দিয়ে বয়ে চলা নদী সেখানকার জীবনে আনে অন্যরকম এক ছন্দ। কাজের গতিতে সেখানে এগিয়ে চলে জীবন। জামালপুরের দেওয়ানগঞ্জের এমনই সুন্দর এক গ্রাম থেকে ঘুরে এসে সহকর্মী নাহিদ হোসেনের তোলা ছবিতে বাকিটা জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। রাত তখনও পুরোপুরি বিদায় নেয়নি, চারপাশে এক রাস নীরবতা। ঠিক সেই সময় মসজিদ থেকে ভেসে আসে আজানের সুর, নরম গভীর, ঘুম জড়ানো ভোরকে ধীরে ধীরে জাগিয়ে তোলার আহ্বান। পাখিরা ডেকে ওঠে একে একে, আর কুয়াশার চাদর সরিয়ে নীরবে জেগে ওঠে জিঞ্জিরাম নদী। স্থির জল তার, কিন্তু তার ভেতরেই লুকিয়ে আছে নতুন দিনের স্পন্দন। আলো ধীরে ধীরে বাড়ে, আকাশে শুরু হয় রোদ আর মেঘের লুকোচুরি। নদীর বুকে পড়ে সূর্যের প্রথম আলো, সেই আলোই ভেসে ওঠে একটি সকাল। গ্রামের ভেতরে ঢুকতেই বদলে যায় নীরবতা। শুরু হয় মানুষের চলাফেরা, দিন শুরুর প্রস্তুতি। চুলায় রান্না চড়িয়ে শুরু হয় গৃহিণীর ব্যস্ততা। ঠিক পাশেই অপেক্ষারত তার প্রিয়তম সন্তান। জীবন আর কাজ এখানে সমার্থক, যেন কর্মই তাদের জীবনী শক্তি। ঘরে বাইরে প্রতিটি কাজে পুরুষ আর নারী এখানে একে অপরের পরিপূরক। সকালে উঠছি, সকালে উঠে হেরা জুম্বাই গেছি, জুম্বাই থেকে আসছে এই ভুট্টা নাড়াচাড়া করতে আসছি। খাওয়া দাওয়া করে হেরা গরু নিয়ে যাম গা, গরু ওই ভারতে গরু নিয়ে যাম আটপা নিয়ে। ওই সারার দিন খিলামু, আসরা নিব তখন বাচ্চা নিয়ে আসবো। বাবাকে গাছে তুলে দিছি, সমুদ্র তুলে পারতেছে, আমরা খুঁজতেছি এটা বিক্রি করব। সূর্যের আলো একটু ছড়িয়ে পড়তেই গ্রামের পথ ধরে হাঁটা শুরু করেন পুরুষেরা। কাঁধে লাঠি, হাতে যন্ত্র, পথ তাদের নিয়ে যায় মাঠের দিকে। মেঠো পথে পায়ের শব্দ মিশে যায় সকালের বাতাসে, আর সেই পথ ধরেই শুরু হয় আরেকটি দিনের গল্প। সবুজের ভেতর দাঁড়িয়ে মানুষ, কেউ ঝুঁকে কাজ করছেন, কেউ মাটি ছুঁয়ে আছেন হাত দিয়ে। মনে হয় এই মাটি আর মানুষের মধ্যে যেন কোনো দূরত্ব নেই। পড়াশোনা করছি, আমি চাকরি টাকরি করছি, পরে লাস্ট চিন্তা ভাবনা করলাম যদি বিদেশে যাই আপনার 5-7 লাখ টাকা লাগে। সেক্ষেত্রে আমি যদি 2-3 লাখ টাকা নিজের বাবার জমি আছে, তো প্রচেষ্টা করি, দেখি একটু চেষ্টা করে দেখি যদি ভালো কিছু করা যায়, সেই প্রত্যাশায় আর কি নামছি মাঠে। পাশেই নদীর পাড়েও থেমে নেই সকাল। নৌকায় চড়ে জাল গুছিয়ে নিচ্ছেন জেলেরা। নদী তাদের শুধু পথ নয়, এই নদী তাদের জীবনের ভরসা। সকালের বাজারে মাছগুলো বিক্রি করা যায়, 2 টাকা ভালো পাওয়া যায়। এই বছর তো মাছ পাওয়া যায়নি, মানে কি কারণে বন্যা, এই যে বৃষ্টিতে পানি হয়ে কাড়ামগুলো ভাসে গেছে। নাকি 1 টাকার কাড়ামে 50,000, 60,000, 70,000 টাকার মতো ইনকাম হয়। পায়ে হেঁটে সামনে দৌড়িয়েছি, 10-12 জিনিস নিয়ে জানাচ্ছে, আবার 10 যেমন যেদিন নিয়েছি বেয়েছি, আবার আলু পেয়ারা চিনাই নাই কিনে আবার 10 ঘাড়ে করে নেওয়া লাগছে। এই ব্যস্ততার মাঝেও কোথাও কোথাও সময় একটুখানি থেমে থাকে। মাচার উপর বসে আছেন গ্রামের সবার চেয়ে প্রবীণ মানুষ আজিবর মণ্ডল। এই গল্পদাদুর গল্প শুনতে সকাল সকাল মাচায় এসে ভিড় জমিয়েছে কচি কাচারা। সকালের আলোয় মিশে যাচ্ছে স্মৃতি আর বর্তমান। এখন কিছু গাড়ি কিনছে 2 পোলা 2টা। কালকে দাওয়াত খাবার কইতেছি 1 পোলা বিদেশির বাপ, বিদেশির দাদা,
বলে 3000 দে 3000 দিলে না দাঁত খাওয়া দিয়েছে। ক্ষণে ক্ষণে বেলা গড়িয়েছে অনেকখানি, রোদ একটু একটু করে চড়ছে, বাড়ছে কাজের গতি, আর গ্রাম ঢুকে পড়ছে তার চেনা ছন্দে। রোদ গরম হওয়ার সাথে সাথে বদলে গেছে গ্রামের সমস্ত রকম চিত্র। সকালের সেই নিস্তব্ধতা এখন আর নেই, শুরু হয়েছে নতুন এক দিনের। নদীর পাড় ঘেঁষে মানুষ নেমে পড়েছে যার যার কাজে। এখানে প্রত্যেকটি নতুন সকাল মানেই নতুন করে শুরু, আর সেই শুরুটা এগিয়ে চলে প্রকৃতির নিজস্ব ছন্দে। গ্রামের প্রতিটি সকালই এমন, একই পথ, একই কাজ, তবুও প্রতিটি দিনের শুরুতে থাকে এক রাশ নতুনত্ব। সময় এখানে ঘড়ির কাঁটায় চলে না, চলে আলো আর প্রকৃতির নিজের নিয়মে। আজানের সুর থেকে সূর্যের আলোয় ভেসে ওঠা এই সকাল, সব মিলিয়ে একটি গ্রামের দিন শুরু হয় খুব নরম করে, খুব আপন করে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, দেওয়ানগঞ্জ, জামালপুর। পাল্টাপাল্টে হুমকিতে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, প্রয়োজনে আবারও যুদ্ধ বাঁধতে পারে তেহরানের সাথে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, ওয়াশিংটনের সাথে চুক্তি করতে মরিয়া রয়েছে তেহরান। এদিকে হামলা হলে কড়া জবাব দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি। উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজের নতুন করে রসদ তুলছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরান ঘিরে টহল দিচ্ছে মার্কিন বাহিনী। যুদ্ধবিরতি চললেও জারি রয়েছে নৌ অবরোধ। 200-রও বেশি যুদ্ধ বিমান আর 25টিরও বেশি যুদ্ধজাহাজ নিয়ে সদা তৎপর সেন্টকম। এরই মধ্যে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদের রসদ তুলছে যুক্তরাষ্ট্র। অস্থায়ী যুদ্ধবিরতি চললেও এখনও স্থায়ী কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন তেহরান। দ্বিতীয় দফার আলোচনার বিষয়েও নেই অগ্রগতি। এমন সময় আবারও চিরাচরিত দাবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান একটি চুক্তি করতে মরিয়া হয়ে আছে, শুধু এতটুকুই বলতে পারি। কিন্তু তারা পারমাণবিক শক্তিধর হতে পারবে না। তাদের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, কার্যত সব ধরনের সরঞ্জাম নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের ড্রোন কারখানাগুলো প্রায় 82% এবং ক্ষেপণাস্ত্র কারখানাগুলো প্রায় 90% বন্ধ। তারা একটি চুক্তি করতে চায়। এদিকে পারস্য উপসাগর নিয়ে নতুন বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনি। গুরুত্বপূর্ণ এই জলপথকে শত্রুমুক্ত করে এর নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর তেহরান, এমনটা জানান তিনি। বিবৃতিতে বলেন, আবারও হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিবে ইরান। এর আগে ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন আগেই ইরানে স্বল্প মেয়াদে হামলার পরিকল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র বলে খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমগুলোতে। অনিক রহমান, যমুনা নিউজ। আইভরি কোস্টে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বিভিন্ন দেশের যৌথ সামরিক মহড়া ফ্রেন্ট লক মিলিটারি এক্সারসাইজ। এতে অংশ নেয় বিশেষ বাহিনীর 1,500-এর বেশি সদস্য। এর আয়োজন করে আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা ইউনাইটেড স্টেটস আফ্রিকা কমান্ড, যা আফ্রিকম নামে পরিচিত। আইভরি কোস্ট ছাড়াও মহড়ায় অংশ নেয় সেনেগাল সহ বিভিন্ন দেশের সেনারা। সে সময় নৌযান ও বিমান সহায়তা দেয় ওয়াশিংটন ও আন্তর্জাতিক মিত্ররা। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে সক্রিয় জঙ্গি গোষ্ঠীর ক্রমাগত হুমকির মধ্যেই আয়োজন করা হয় এই মহড়ার। বৃহস্পতিবার শেষ হওয়া এই মহড়ায় মহাদেশ জুড়ে নিরাপত্তা হুমকির মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। চলতি মাসের শুরুতে লিবিয়ায়ও অনুষ্ঠিত হয় এই সামরিক তৎপরতা। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘণ্টায় খবর নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। সাথে থাকুন।